আমরা যাদের জন্য এই কাজগুলো করতে চাইছি, নিজেদের জীবন বিপন্ন করে, তাদেরকেই আমরা সঙ্গে পাচ্ছি না। যাদেরকে আমরা শত্রু ভাবছি, যাদেরকে আমরা তথাকথিত শত্রু হিসাবে টার্গেট করছি, তারাই আমাদের সঙ্গ দিচ্ছে। এইখানেই দুঃখটা এখানেই। আমার মানুষরা আমাদের একাকী করছে। আমরা যাদের বিরুদ্ধে লড়াই করছি বলে নিজেদেরকে বড়াই করছি, তারা আমাদেরকে এক করছে না, একাকিত্ব দিচ্ছে না। দিচ্ছে কারা? আমাদের তথাকথিত মানুষরা। দুঃখটা সেখানেই। এবং সেই দুঃখটা যখন নিজের মানুষের কাছ থেকে আসে, কিং লিয়ারের, শেক্সপিয়ারের কিং লিয়ার বলে যে নাটকটা আছে আপনারা জানেন, সেখানে কিং লিয়ার বলছেন যে সারা পৃথিবীতে এই জীবনে, মানুষের জীবনের যত দুঃখ আছে, সবচেয়ে বড় দুঃখ হচ্ছে সন্তানের অকৃতজ্ঞতার যে দুঃখ। সন্তানের যে অকৃতজ্ঞতার দুঃখ, সেটাই হচ্ছে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে অসহনীয় দুঃখ। তার আজকের আমরা যাদের জন্য এই কাজগুলো করছি, তাদের কাছ থেকে যদি আমরা সাপোর্টটা না পেয়ে থাকি, তারা যদি আমাদেরকে দূরে ঠেলে দেয়, তারা যদি আমাদের প্রতি উদাসীন থাকে, তখন এই দুঃখটা তো থাকবেই, আসবেই, সেটা স্বাভাবিক। তাই দুটো সহাবস্থান চলবে, কিন্তু এটার একটা অবস্থানে আমাদের নিয়ে যেতে হবে, যে অবস্থানের একমাত্র কাণ্ডারি হবে আমাদের বাবা সাহেব বি.আর. আম্বেদকর। একেবারে নিজের এলাকায় নিজের মানুষদের দ্বারাই আক্রান্ত হয়েছিলাম। এবং আমাকে যারা প্রথম সহানুভূতি জানিয়েছিলেন, তারা কিন্তু তথাকথিত বিরোধী পক্ষের। কিন্তু তারা আমাকে যে আক্রমণটা করেছিল, সেই আক্রমণের ফলে তারা আসলে কি করেছে? আমার সম্পর্কের যে দেওয়ালটা ছিল, সেই দেওয়ালটাকেই তারা ভেঙে দিয়েছে। যা ভেঙে দেওয়ার জন্য আজকের আমি আপনাদের ভালোবাসায়, আপনাদের শুভেচ্ছায় আক্রান্ত, এবং সেই আক্রান্ত হয়েই আমি আমার বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই। আমি নদী থেকে সমুদ্রে মিশতে চাই। আমরা এক একটা যে সংগঠন করি, আমরা এক একটা যে গোষ্ঠীবদ্ধ আন্দোলন করি, সেটা যদি এক একটা নদী হয়, আজকের বি.আর. আম্বেদকর আমাদের সেই সমুদ্র, আমরা সেই সমুদ্রে মিলিত হব। সেই সমুদ্রে মিলিত হওয়ার জন্যে ওরকম যদি আক্রমণ আসে, সেই আক্রমণগুলোকে আমরা মনে করব এগুলো এক একটা পাঁচিলকে, একটা প্রাচীরকে তারা ভেঙে দিচ্ছে, যে ভেঙে দেওয়ার ফলে আমরা সবাই একাত্ম হওয়ার সুযোগ পাচ্ছি। আমি আজকের পলতার বুকে এই যে ঘন ঘন আসতে পারছি, আপনাদের সঙ্গে মিলিত হতে পারছি, আসার সময় এই যে একটা মনের মধ্যে ভাবনা যে আমার নিজের মনে মানুষদের কাছ থেকে আমি যে ভালোবাসাটা পেতে চলেছি, যাদের সঙ্গে আমি মিলিত হতে চলেছি, সেই সুযোগটা আমাকে কে করে দিয়েছে? ওই যারা আমাকে আক্রমণ করেছিল, তারাই আমাকে করে দিয়েছে। আমি যখন আক্রমণ আমার উপর নেমে আসে, এখান থেকে যিনি, এই দূর থেকে যিনি এফআইআর করেছিলেন, সদানন্দ রায় এবং তার স্ত্রী। সদানন্দ রায়কে আমি দাদা বলি, কিন্তু তার স্ত্রীকে আমি মনে করি দিদি। এই 3রা জানুয়ারি চলে গেছে মাতা সাবিত্রীবাই ফুলের জন্মদিন উপলক্ষে। আমার যেটা মনে হয়, এনাদের সম্পর্কটা ঠিক সাবিত্রীবাই জ্যোতিরাও ফুলের সম্পর্ক। আপনারা পেয়েছেন এই এলাকায় একটা সাবিত্রীবাই জ্যোতিবা ফুলের সংস্করণ, তাকে আপনারা মাথায় তুলে রাখবেন। তাদেরকে যতটা সমর্থন দেওয়ার কথা, তাদের পাশে যেভাবে দাঁড়ানোর কথা আপনারা দাঁড়াবেন। নতুবা আমরা বাবা সাহেবকে বাঁচাতে পারবো না, আমরা হরিগুরুচাঁদকে বাঁচাতে পারবো না, আমরা যোগেন মণ্ডলকে বাঁচাতে পারবো না, সার্বিকভাবে আমাদের বহুজন সমাজকে বাঁচাতে পারবো না। যে বহুজন সমাজের উন্নতি, এখানে বলা হয়েছে যে ওবিসি, এসসি, এসটি, এনাদের প্রতি, এনাদের জন্য যে সংগ্রামটা বাবা সাহেব করে গেছেন, সে সংক্রান্ত ব্যাপারে আমাকে আলোকপাত করা হয়েছে। আমরা জানি বাবা সাহেবের সংগ্রাম তো সারা জীবন ভোর, একবারে সেই প্রাইমারি স্কুল থেকে, প্রাইমারি স্কুলে যাচ্ছে একটা বাচ্চা ছেলে। 2022 সালে, 2023 সালে আমরা যখন দেখছি রোহিত ভেমুলা, একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট, তিনি সুইসাইড করছেন জাত ব্যবস্থার শিকার হওয়ার জন্য। আমরা দেখছি পায়েল তারবি, একজন ডাক্তার, আমাদের সমাজের একজন ডাক্তার, তাকে আত্মহত্যা করতে হচ্ছে এই সমাজের অত্যাচারের জন্য, মনুবাদী সমাজের অত্যাচারের জন্য। আজ থেকে কয়েক বছর আগে, 100 বছর আগে, তখন কি হচ্ছে, ওই ধরনের একটা বাচ্চা যাচ্ছে স্কুলে, তাকে স্কুলের বাইরে বসতে হচ্ছে, শিক্ষক মশাই তাকে ছুঁতে পারছেন না, কেননা সে অস্পৃশ্য। তিনি যে খাতাপত্রগুলোতে লেখেন, কাগজে লেখেন, যে শালপাতা, যে তালপাতার কাগজে লেখেন, সেটাও সে ছুঁচ্ছে না। কেন?
না বই এবং খাতা যা ছুঁয়েছে ওই ছেলেটি সেটা অস্পৃশ্য হয়ে যাচ্ছে, সেই জন্যে সেখানকার শিক্ষক মশাই তাকে ছুঁতে পারছেন না। তিনি যখনই কলেজে পড়াতে যাচ্ছেন সিডানাম কলেজের মতো জায়গাতে, সেখানে কি হচ্ছে না, সেখানে সাধারণ শিক্ষকদের জন্য যে জলের কুয়োটা রয়েছে সেখানে কি হচ্ছে না, সেখানে তিনি ছুঁতে পারছেন না। কেন না, তিনি ছুঁলে তার জাত চলে যাবে, অস্পৃশ্য হয়ে যাবে। আজকে 2023 সালে আমরা দেখছি সেই একই ঘটনা রয়েছে না। রাজস্থান আমরা কিছুদিন আগে দেখলাম, মেঘাওয়াল একটি বাচ্চা ছেলে, সে মাস্টার মশাইয়ের কুয়ো থেকে জল খেতে যাওয়ার জন্য কি হচ্ছে, তার উপর এমন আক্রমণ করলো, বাচ্চাটি মারা গেল। তাহলে 2023 সালে, 2024 সালে, 2022 সালে আজকে যখন আমাদের ছেলেমেয়েরা আইন থাকা সত্ত্বেও ডিসক্রিমিনেশন বা বৈষম্য করা যাবে না, জাত ব্যবস্থা সংক্রান্ত এরকম আক্রমণ করা যাবে না, তাদের জেল হয়ে যাবে, ফাঁসি হয়ে যাবে, জামিন অযোগ্য পরোয়ানা জারি হবে, তারপরে এই ঘটনাগুলো ঘটছে, তারপরেও ঘটনাগুলো ঘটছে, অর্থাৎ আমাদের ছেলেমেয়েরা আত্মহত্যা করছে। কেন করছে না, তাদের সেই মানসিক দৃঢ়তা নেই, তাদের সেই সংগ্রাম করার মতো বুকের জোর নেই, কলজে নেই। যে কলজেটা ছিল আমার বাবা সাহেব ওই শৈশব অবস্থায়, তিনি যখন প্রাইমারি স্কুলে যেতেন তখন বাইরে বসে রয়েছেন, জাত ব্যবস্থার শিকার হতে হচ্ছে, কিন্তু তার মনে রয়েছে দৃঢ় প্রত্যয়। তার মা বলে দিয়েছেন যে বাবা, স্কুলে যাওয়ার তোমার খুব শখ, ঠিক আছে তুমি স্কুলে যাবে, কিন্তু স্কুলে গিয়ে কারোর সঙ্গে ঝগড়া করবে না, মারামারি করবে না, তোমাকে নিরন্তর এরকম সংগ্রামের মধ্য দিয়ে যেতে হবে। তারপর তিনি শিখে সেখানে গেলেন, সেখানে গিয়ে দেখলেন যে বাবা মা যে কথা বলে দিয়েছে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে, তার প্রতিভা থাকা সত্ত্বেও সেখানে তিনি জল পাচ্ছেন না। নো পিওন নো ওয়াটার, আপনারা সবাই জানেন, যেদিন স্কুলে পিওন আসতো না, ওই বাচ্চা ছেলেটি সারা দিন জল তেষ্টায় ভুগতো, তার মুখে এক ফোঁটা জল পড়তো না। অথচ সেই ছেলেটি পড়াশোনা ছাড়েনি, আত্মহত্যা তো অনেক দূরের কথা। প্রত্যেকটা আক্রমণ আসছে, তাকে দৃঢ় করছে। একটু আগে আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল, আমাদের যে ভাই বোনেরা তারা বলছিলেন যে আমাদের উপরে যত আক্রমণ নেমে আসছে, আমার উপরে আক্রমণ নেমে এসছে, প্রশান্তর উপরে এরকম ভাবে করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু যত আক্রমণগুলো আসছে আমাদের কাঠিন্য তত বাড়ছে, আমরা আর সহজে ভেঙে পড়বো না। এটা আমাদের এক একটা শিক্ষা দিয়ে যাচ্ছে যে কিভাবে সামনে থেকে এগুলোকে সামলাতে হবে, লড়াই করতে হবে। এবং সেই শিক্ষাগুলো পাবো আমরা কোথা থেকে? বাবা সাহেবের ছোটবেলা থেকে যে সংগ্রাম চলে এসছে, সেই সংগ্রাম থেকে। ওই বাচ্চাটি তখন প্রতিজ্ঞা করছে, মা বলেছে মেয়েদের সঙ্গে মারামারি করবে না, কোনোভাবেই প্রতিবাদ করবে না, মুখ বুঝে সহ্য করে চলে আসবে। কিন্তু মুখ বুঝে তিনি সহ্য করছেন কেন? তখন তিনি যে প্রতিজ্ঞাটা করছেন, আজকের আমি এসছি একা, কিন্তু আমার সমাজকে টেনে স্কুলে আনতে গেলে আমাকে আরো বড় হতে হবে, আমাকে এমন কিছু হতে হবে যাতে করে এখানকার ক্ষমতা আমার হাতে থাকে এবং আমি সেই মানুষগুলোকে সেই আইনি সুরক্ষা দিতে পারি, যে সুরক্ষা তিনি দিয়েছিলেন তার পৃথিবীর বৃহত্তম সংবিধান রচনার মাধ্যমে, যার মর্যাদা আমরা দিয়ে দিতে পারিনি। আমার বিষয়বস্তু ছিল কি? ওবিসি, এসসি, এসটি, এনাদের জন্য বাবা সাহেবের যে সংগ্রাম আমরা জানি। আর্টিকেলের তিনটে, ইন্ডিয়ান কনস্টিটিউশনের তিনটে আর্টিকেল, 340, 341, 342, 340, 341, 42, আপনারা চোখ কান খুলে রাখবেন। এরকম ভাবে মানুষে মানুষে বিভাজন ঘটানোর চেষ্টা করা হচ্ছে, মানুষে মানুষে বিভাজন ঘটানোর চেষ্টা করা হচ্ছে, যাতে করে বহুজন ঐক্যটা বাধাপ্রাপ্ত হয়, বহুজন ঐক্যটা ধ্বংসপ্রাপ্ত হয়। বহুজন বলতে আমরা কি বোঝাচ্ছি? বহুজন বলতে আমরা এসসি, এসটি, ওবিসি, কনভার্টেড মাইনরিটি, আমরা সবাইকে নিচ্ছি, যারা হচ্ছে এই ভারতবর্ষের সংখ্যাগুরু সম্প্রদায়। তো এরা তার বিভাজন ঘটানোর চেষ্টা করছে। তারা বলছে ওবিসিদের কাছে গিয়ে যে বাবা সাহেব তোমাদের জন্য কি করেছে, আম্বেদকর তোমাদের জন্য কি করেছে। ট্রাইবাল কমিউনিটিকে তারা অন্তত এইভাবে আক্রমণ করছে এবং তাদেরকে উত্তপ্ত করে বলছে বাবা সাহেব তোমাদের জন্য কি করেছে। তো সেই ধরনের একজন ট্রাইবাল টিচার কয়েকদিন আগে আমার সঙ্গে দেখা হলো, তিনি বলছেন, আর্টিকেল ধরে ধরে দেখাচ্ছেন, বলে স্যার এইভাবে এদের প্রচার চলছে যে দেখুন এই ট্রাইবালদের জন্য বাবা সাহেব কি করেছে। তো আমরা যদি 340, 341, 342 আর্টিকেলটা একটুভাবে ডিটেলসে পড়ি, তার মধ্যে বিভিন্ন সাবক্লজ রয়েছে, তাহলে দেখবো পরপর বাবা সাহেব কিভাবে
এই সমস্ত মানুষের জন্য আইনি সুরক্ষা কবচ দিয়ে গেছেন, যে আইনি সুরক্ষা কবচ আজকের আক্রান্ত। যে আইনি সুরক্ষা দিতে গিয়ে বাবা সাহেব সারা জীবন সংঘর্ষ করেছেন। আপনারা জানেন আমাদের সর্দার বল্লভভাই প্যাটেল, যার এখন বৃহত্তম স্ট্যাচু তৈরি হয়েছে আহমেদাবাদে, পৃথিবীর দর্শনীয় একটি জিনিস তৈরি হয়েছে। যদিও আমাদের বাবা সাহেব তাকে অতিক্রম করার দিকে এগিয়ে চলেছেন। প্রথম আম্বেদকর স্ট্যাচু তৈরি হয়েছে, সেটা 200 কত ফুট, তারপরে 350 ফুট, মহারাষ্ট্রে হতে চলেছে 400 সামথিং ফুট। অর্থাৎ সবাইকে ছাড়িয়ে বাবা সাহেবের মাথা উঁচু হয়ে যাবে এবং বাবা সাহেবের পুত্র হিসাবে, বাবা সাহেবের বেটা হিসাবে আমাদের মাথা উঁচু হবে। আমরা বিশ্বের দরবারে দেখিয়ে দেব যে আমরা বাবা সাহেবের সন্তান, আমরা হরিগুরুচাঁদের প্রোডাক্ট, আমরা যোগেন মন্ডলের প্রোডাক্ট, আমরা বাবা সাহেবের প্রোডাক্ট। তোমরা আমাদের কাছে দাঁড়াতে পারবেন না। আমি গতকালই এই কাছাকাছি ক্যালকাটা ইউনিভার্সিটির একটা প্রোগ্রামে গেছিলাম, ওখান থেকে বেরিয়েছি, সেখানে বামপন্থীদের একটি বই মেলা দেওয়া হয়েছে। তা আমি ভেবেছিলাম বামপন্থীরা, যদি বন্ধুরা এখানে কেউ আমার কথা শুনতে পান বামপন্থীরা, বামপন্থীদের প্রতি আমার কিন্তু আলাদা একটা শ্রদ্ধা আছে। কিন্তু শ্রদ্ধাটা যখন আমার জাতির মানুষকে, আমার সম্প্রদায়ের মানুষকে সম্মান দেবে না, সেই শ্রদ্ধা কিন্তু আমি দেব না। বাবা সাহেব বলেছিলেন যে যদি দেশের স্বাধীনতা আর আমার জাতির স্বাধীনতা, এই দুটোর মধ্যে আমাকে বেছে নিতে হয়, আমি দেশের স্বাধীনতার আগে আমি জাতির স্বাধীনতাকে আগে বেছে নেব। তা আমি বামপন্থী বন্ধুদের কাছে বলছি, আমার সমাজের সম্ভ্রম, আমার সমাজের শ্রদ্ধা, আমার সমাজের সম্মান, সেটার বিনিময়ে যদি বামপন্থী হোক, ডানপন্থী হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, বিজেপি হোক, যেই হোক না কেন, আমার সমাজকে সম্মান না জেনে তারা যদি সম্মান খোঁজার চেষ্টা করে, আমার কাছ থেকে একটুও সম্মান পাবে না। যদিও আমি আবার বলছি, বামপন্থীদের অন্য রাজনীতিবিদ থেকে আমি একটু অন্য চোখে দেখি। তো সেখানে দেখছি বই মেলা দেওয়া হয়েছে। বই মেলাতে প্রচুর বই আছে। আমি বই কিনতে 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 সমস্ত বইগুলো দেখছি। কয়েকটা বই আমি কিনলাম, কিনে নিয়ে এখন আমরা কোথাও থেমে থাকি না, কাউকে কথা বলতে ভয় পাই না। একটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল সেমিনারে গেছিলাম, সেখানে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির প্রফেসর এসেছিলেন, তাকেও ছেড়ে কথা বলেনি বাবা সাহেব সম্পর্কে খারাপ কথা বলার জন্য। তো আমি ওইখানে বইমেলা থেকে কয়েকটা বই কিনলাম। যখন বইয়ের বিল হচ্ছে, ওখানে যারা মানে রয়েছে উদ্যোক্তা, তার মধ্যে অনেক প্রফেসর, এরকম বিভিন্ন কমিউনিস্ট লিডার টিডার রয়েছে। আমি তাদেরকে বললাম, আচ্ছা আপনাদেরকে আমি একটা সাজেশন দেবো? তো বলে হ্যাঁ বলুন। আমি আপনাদের এখানে এত বই দেখছি, দলিত লিটারেচারের কোনো বই দেখছি না, তো দলিত সাহিত্য কিছু নেই, আম্বেদকর সাহিত্যের একটা বই দেখতে পাচ্ছি না, এগুলো কেন হচ্ছে? তারপরে এই ভারতবর্ষের যারা সংখ্যা গরিষ্ঠ, তাদের কথা যদি আপনারা এখানে তুলে না ধরেন, কার্ল মার্কস বলে গেছিলেন যে ভারতবর্ষে মার্কসিস্টরা যতটাই বীজ বোনার চেষ্টা করুন না কেন, তারা যতই ক্লাস হিসেবে দেখানোর চেষ্টা করুন না কেন, কাস্টকে যদি তারা ঠিক মতো অ্যাড্রেস করতে না পারে, তাহলে ভারতবর্ষে কোনোদিন কমিউনিজম মাথা তুলে দাঁড়াতে পারবে না। পশ্চিমবঙ্গে এতদিন রাজত্ব করার পরও তাদের সেই শিক্ষাটা হয়নি। তাই কমিউনিস্ট বন্ধুরা যদি আমার কথা শুনে থাকেন, আপনারা এই শিক্ষাগুলো গ্রহণ করুন। এই পশ্চিমবঙ্গের, এই ভারতবর্ষের বৃহত্তম মানুষকে যদি আপনারা সঙ্গে রাখতে চান, তাহলে সেই সমাজকে আগে আপনারা সম্মান দিতে শিখুন। এবং সেই সম্মানটা আসে কিন্তু কালচার থেকে, এবং কালচারাল যে কনটেক্সটগুলো, কালচারাল যে টোকেন বা প্রতীকগুলো, সেগুলো কোথায়? আমাদের লেখা বইগুলোতে। আপনার এখানে দলিত সাহিত্য নেই, আপনার এখানে আম্বেদকর সাহিত্য নেই, আপনার এখানে বৃহত্তম জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নেই। আর আপনি চাইছেন ভারতবর্ষের বুকে মাথা উঁচু করে রাজনীতি করতে, কি করে হবে? তো তখন উনি বললেন, না আপনাদের কাছ থেকে তো এই সাজেশনটা পেলাম, তবে কথাটা খুব একটা পছন্দ হয়েছে বলে মনে হলো না। কেন আম্বেদকরের বাচ্চাদের ওরা খুব একটা সহযোগিতা মানে কি বলবো, সমর্থন করতে পারে না। এখন তারা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে, হীনমন্যতা বোধ। একদিন আমার সমাজের মানুষ হীনমন্যতা বোধে ভুগত, তারা কোথাও নিজের পরিচয় দিতে লজ্জা পেত, তারা কোথাও নিজের পদবি দিতে লজ্জা পেত, তাই অনেকে পদবি পরিবর্তন করেছে। আমাকে অনেকে বলেছিল আপনি পদবি পরিবর্তন করতে পারেন। আমি বলেছিলাম আমি এমন একটা জায়গায় উঠতে চাই যখন আমার সমাজের মানুষ ওই পদবি দেখে আমাকে চিনবে এবং তারা গর্ববোধ করবে যে এই মানুষটাও আমাদের কমিউনিটির মানুষ। সেজন্যই আমি পদবি পরিবর্তন করিনি। তো যাই হোক, সেখানে আমি ওদের বললাম
বলার পরে তারা বলছে, এই কথাগুলো বলছে, কিন্তু কথাটা আমার পক্ষ থেকে তারা খুব মানে সহজ অর্থে খুব খুশি মনে গ্রহণ করছে বলে মনে হলো না। যাই হোক, যেটা বলছিলাম যে আজকের ওরা যদি কেউ পরিচয় পায় এই মানুষটি আম্বেদকর নিয়ে চর্চা করেছে, ভারতবর্ষে এমন দ্বিতীয় কোনো ব্যক্তি নেই, এমন কোনো ব্যক্তি নেই যে তাকে কিছুটা হলেও ভয় পাবে না। তাই আপনি মাথা উঁচু করে দাঁড়ান, এবং মাথা উঁচু করে দাঁড়াতে গেলে আপনার যে আইডেন্টিটি হতে হবে সেটা হচ্ছে আমি আম্বেদকরের বেটা, আমি আম্বেদকরের সন্তান, আমি হরিগুরুচাঁদের ফসল, আমি যোগেন মণ্ডলের ফসল, আমি আম্বেদকরের ফসল, আমি সাবিত্রীবাই জ্যোতিরাবের ফসল। এই কথাগুলো যখন বলবেন তারা কিন্তু আপনাকে সমঝে যাবে, তারা তখন আপনাকে বুঝতে পারবে যে এর সঙ্গে কোনোভাবে তর্কে কিন্তু যাওয়া যাবে না। আমি যে কথা বলছিলাম, তো বাবা সাহেব 340, 41, 42 নম্বর আর্টিকেল এই ওবিসি, এসসি, এসটি সমাজের জন্য লিখে গেছেন। এই সংবিধান আমাদেরকে উপহার দিয়ে গেছেন, সেই সংবিধান আমাদেরকে সুরক্ষা কবচ দিয়ে গেছে। আমরা আমাদের সন্তানদেরকে রক্ষা করতে পারছি না। কেন পারছি না? আমরা এখনো সেভাবে এক হতে পারিনি। 6748টা যে ভাগে ভাগ করে দিয়ে গেছে, সেই ভাগটাকে আমরা অতিক্রম করতে পারিনি, তবে আমরা আস্তে আস্তে অতিক্রম করছি। আমি নিজের তরফ থেকে বলছি, কোনো লজ্জা নেই। আমরা যেভাবে মানুষ হই এক জায়গা থেকে, যেভাবে আমাদের ব্রেন ওয়াশ করানো হয়, সেই আইডিওলজি নিয়ে আমরা বেড়ে উঠি, কিন্তু যখন বৃহত্তর জগতে আমরা মিশি তখন আমরা কি হই না, আমরা ওই কুয়োর ব্যাংক থেকে একটা খোলা জগতে চলে আসি। আমি যখন ছোটবেলায় ছিলাম তখন আমার জাতি পরিচয় দিয়ে আমার পরিচয় দেওয়ানোর চেষ্টা করা হতো। হরিগুরুচাঁদ তো একমাত্র নৌশূদ্রদের, হরিগুরুচাঁদ তো একমাত্র মতুরাদের, তার সঙ্গে আমার স্বার্থ কি আছে? কিন্তু আমরা যখন বুঝেছি যে হরিগুরুচাঁদ শুধু মতুয়াদের নয়, হরিগুরুচাঁদ কেবল নৌশূদ্রদের নয়, হরিগুরুচাঁদ সেবা কেবলমাত্র বাংলার দলিতদের নয়, হরিগুরুচাঁদের ফসল যদি যোগেন মণ্ডল হয়ে থাকে, যোগেন মণ্ডল একটা তৈরি না হলে আম্বেদকর তৈরি হতো না। আর আম্বেদকর তৈরি যদি না হতো, আমার সামনে এই মাইকটা দেওয়ার যোগ্যতা আমার তো থাকতোই না, আপনারাও ডেকে আনার যোগ্যতা সেখানে অর্জন করতে পারতেন কিনা সন্দেহ। তাই সেই মানুষটা যদি মহাসমুদ্র হয়ে থাকে, আমরা এক একটা যে কমিউনিটি আছি, হোক নিচু থেকে তৈরি হোক কমিউনিটি, পৌন্ড্র কমিউনিটি, নবশূদ্র কমিউনিটি, রাজবংশী কমিউনিটি, এক একটা পরিচয় দিয়ে প্রাথমিক স্তরে তাকে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করানো হোক, কিন্তু আলটিমেটলি আমাদেরকে একটা মহাসমুদ্রে মিশতে হবে। সেই মহাসমুদ্রে মিশার যে জায়গাটা, পরিসরটা তৈরি করে দিচ্ছে কারা? যারা তথাকথিত আক্রমণকারী। আজকে তারা আক্রমণ করেছিল বলে সদানন্দ রায় আমার নামে মানে আমার আক্রমণকারীদের এগেনস্টে এফআইআরটা করেছিলেন। তিনি এফআইআরটা করেছিলেন বলেই তারপরে তিনি আমাকে ফোন করেন, ফোন করে আমার খোঁজ খবর অনবরত নিতে থাকেন। আজকের আমি তোমাদেরই লোক, আমি সবাকার লোক, আমি দলিত বহুজনের লোক। আজকের আমি শুধু পলতার মানুষের নয়, আজকে আমি সারা ভারতবর্ষের আমাদের পরিচিতি আছে। শরদিন্দুদা আমাদের সঙ্গে রয়েছেন, সমুদ্রদা আমাদের সঙ্গে রয়েছেন, সবাই আমাদের সঙ্গে রয়েছেন। আজকের আমাদের পরিচয়, আমরা ভারতবর্ষের বাবা সাহেবের ফসল, আমরা ভারতবর্ষের সন্তান। তাই আমাদের কর্তব্য হবে, বাবা সাহেব যে সংঘর্ষ করে আমাদের জন্য এই কাজগুলো করে দিয়ে গেছেন, আমরা যদি সেটা না বাঁচাতে পারি, একটা কথা বলা হয়ে থাকে, বাবা মায়ের সুযোগ্য সন্তান বাবা মায়ের কাছ থেকে যে সম্পদ পায়, সেটার প্রসার না ঘটাতে পারুক, সেটাকে সেই অবস্থায় রেখে দেয়। কিন্তু বাবা মায়ের অযোগ্য সন্তান, বাবা মায়ের কুসন্তান কি করে? তারা বাবা মায়ের কাছ থেকে যে সম্পদটুকু পেয়েছে সেটুকুও বিক্রি করে দেয়। আজকের ভারতবর্ষের অবস্থা দেখুন। ভারতবর্ষের সংবিধানে বাবা সাহেব কি লিখে গেছেন? সমাজতান্ত্রিক কথাটা, সমাজতান্ত্রিক মানে কি? সব কিছুর মধ্যে সরকারের মালিকানাধীন। এই জমিও সরকারের মালিকানাধীন, কারখানাও সরকারের মালিকানাধীন, শিক্ষা প্রতিষ্ঠান সরকারের মালিকানাধীন। কিন্তু তিনি এমন একটা ফান্ডামেন্টাল রাইটস দিয়ে গেছেন যে এই মাথাটা কিন্তু কারোর মালিকানাধীন নয়, এই মাথাটা হচ্ছে আমার মালিকানাধীন। যে মাথাটা গড়ে উঠেছে হরিগুরুচাঁদ, যোগেন মণ্ডল, বাবা সাহেবের দর্শন দিয়ে, মাতা সাবিত্রীবাই ফুলে জ্যোতিরায়ের দর্শন দিয়ে, এই মাথাটা কারোর কাছে টিকিয়ে যাবে না। সবকিছু সরকারের থাকতে পারে, যাই হোক সরকার কি সেগুলোও রাখতে পারছে? আপনারা জানেন রেল বিক্রি হয়ে যাচ্ছে, এয়ারপোর্ট বিক্রি হয়ে যাচ্ছে, সরকারি প্রতিষ্ঠান বিক্রি হয়ে যাচ্ছে,
তাহলে ভারতবর্ষের সংবিধানে যে সমাজতান্ত্রিক কথাটা আছে, সেই সমাজতান্ত্রিক কথাটার কি আর তাৎপর্য থেকে থাকে? আগে আমরা তাহলে সংবিধান সংশোধন করুন, ওই সমাজতান্ত্রিক কথাটার জায়গায় ধনতান্ত্রিক কথাটার জায়গা দিন, সেখান থেকে সবকিছু সরকারের মালিকানাদের থেকে হটিয়ে নিয়ে আদানি আম্বানিদের কাছে বিক্রি করে দিন। তারপর আমাদের মধ্যে অনেকে বলে থাকে এই সংরক্ষণের জন্য নাকি জাতপাত উত্থিত হচ্ছে এবং জাতপাত এটা বেশি গভীরভাবে গেড়ে যাচ্ছে এই আমাদের মাটিতে। তারা জানে না যে এই ভারতবর্ষের বুকে এমন অনেক কোম্পানি আছে। আপনারা টিভিএস কোম্পানির নাম শুনেছেন না? টিভিএস মোটরসাইকেল টিভিএস। তো টিভিএস যে মোটরসাইকেল কোম্পানি, সেই মালিকের, সেই কোম্পানির যে ম্যানেজমেন্টে 200-র উপর ম্যানেজার আছে। আপনারা একটা ভালো করে স্ট্যাটিস্টিক্স জেনে নিন। যদি স্ট্যাটিস্টিক্সের সোর্স জানতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এখানে যারা রয়েছেন আমাদের সঙ্গে যারা যোগাযোগ আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কেন স্ট্যাটিস্টিক্সগুলো আপনাদের জানা দরকার যে আজকে আমরা দাবি করছি কেন সরকারি স্তরে কেবলমাত্র সংরক্ষণ নয়, বেসরকারি স্তরে আমাদের সংরক্ষণ দিতে হবে, এটা আইনি অধিকার। এরা বলে থাকে না সংরক্ষণের পরে দেশ ধ্বংস হচ্ছে। আমি আপনাদের স্ট্যাটিস্টিক্স দিয়ে দেখাতে পারি। রেলওয়েতে একটা রিসার্চ করা হয়েছিল, 3 জন ব্যক্তি মিলে একটা রিসার্চ করেছিলেন। সেখানে হার্ভার্ড ইউনিভার্সিটি ছিল, রেলওয়ে কর্পোরেশন ছিল এবং সম্ভবত কোনো একটা ব্যাংক ছিল। তারা রেলওয়েতে একটা গবেষণা করে দেখলো যে রেলওয়েতে সবচেয়ে সুদক্ষ কর্মচারী যারা, সবচেয়ে বেশি সেবা দিতে পারে যারা, তারা হচ্ছে সংরক্ষিত ক্যাটাগরির অফিসার। তারা হচ্ছে সংরক্ষিত ক্যাটাগরির অফিসার। আর একটা রিসার্চ বলছে যে ইঞ্জিনিয়ারিং ম্যাথস খুব সহজে যারা বোঝে, প্রথম যারা বোঝে তারা হচ্ছে এসসি এসটি স্টুডেন্টসরা। সমস্ত তথ্য আমার কাছে আছে, সমস্ত তথ্য দিয়ে আপনাদের সাহায্য করব। এই তথ্যগুলো আপনাদের জানতে হবে, অযোগ্যতা নয়, যোগ্য হলেও আপনাকে দেয়া হবে না। কেন দেয়া হবে না তার প্রমাণ দিচ্ছি। সেজন্যই সংরক্ষণ দরকার। এবং এটাও আমাদের মনে রাখতে হবে সংরক্ষণ কিন্তু দারিদ্র্য দূরীকরণ নয়। সংরক্ষণটা আমাকে দিয়েছে আমার ফ্যামিলিকে উন্নয়ন ঘটানোর জন্য নয়, সংরক্ষণটা আমাকে দিয়েছে আপনাদের সবাইয়ের প্রতিনিধিত্ব করার জন্য। আমি যেখানে যাচ্ছি যেন আপনাদের কথা আমার মাথায় থাকে। আমি যে কলেজে চাকরি করি সেই কলেজের যখন অ্যাপ্লিকেন্টস লিস্ট তৈরি হয়, আবেদনকারীর তালিকা তৈরি হয়, তখন আমি আসার পরে আমার একজন মুসলিম কলিগ ছিলেন, তার সহযোগিতা নিয়ে আমরা কি করলাম, আগে কি করতো সংরক্ষণের তালিকা তৈরি করতো না, প্রথম এসসি যারা, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব যারা আছে, যাদের জেনারেল ক্যাটাগরিতে যাওয়ার যোগ্যতা রয়েছে, তাদেরকে কি করলো সংরক্ষণের তালিকায় দিয়ে আগে লিস্ট বের করে দিল। কিন্তু আপনারা যারা এর সঙ্গে জড়িত আছেন জানেন সাধারণ মানে কি, সাধারণ মানে সেখানে সবাই যেতে পারে। তাহলে সাধারণ যখন তালিকাটা বের হবে সেটা কিন্তু এসসি এসটি ওবিসি জেনারেল সবাইকে নিয়েই বেরোবে এবং তার মধ্যে পিএইচও থাকবে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা তাদেরও থাকবে। কিন্তু এরা সেটা করতো না। ওই মুসলিম কলিগ ছিলেন, তিনি আগে থেকে তার মনের মধ্যে এটা ছিল, তিনি একা পাচ্ছিলেন না। তারপর আমি জয়েন করলাম, আমার পরে আরো 3 জন জয়েন করেছে, সব আমার কাস্টে। তো তারপরে আমরা শুরু করলাম কি, জেনারেল কাস্ট প্রথম বেরোবে। জেনারেল কাস্টের মধ্যে এসসি এসটি পিএইচ অনেকে চলে যাচ্ছে। এরা দেখলাম ভয়ানক বিপদ, আমাকে বলতে শুরু করলো সুধাকর এটা কি হচ্ছে, আপনার যদি মনে হয় আমি বেআইনি কিছু করছি, অর্থাৎ এই জেনারেল ক্যান্ডিডেটদের মধ্যে যে এসসি এসটি ঢুকে যাচ্ছে, এটা যদি বেআইনি কিছু করছি আপনারা ইউনিভার্সিটি চলে যান। এবারে দেখলো যে এত কনফিডেন্টলি বলছে, তার মানে এটা ধোপে টিকবে না। একটু এদিক ওদিক খোঁজ নেওয়ার পরে তার দেখলো কি না, তাহলে যেখানে গেছি আমি কিন্তু আমার কমিউনিটির প্রতিনিধিত্ব করছি, সংরক্ষিত থেকে আমি জনসাধারণের প্রতিনিধিত্ব করছি। এই ব্যাপারটা আমাদের সবাইকে বুঝতে হবে। যে কথাটা, যে আইনটা, যে সুরক্ষা ব্যবস্থা এনারা লড়াই করে আমাদের দিয়ে গেছেন, সেটাকে যদি আমরা রক্ষা করতে না পারি, ওই একটু আগে বললাম বাবা মায়ের কুসন্তান যদি কেউ হয়ে থাকে তাহলে আমরাই হচ্ছে সেই কুসন্তান। তারা সংগ্রাম করে যেটা দিয়ে গেছে, আমরা সংগ্রাম করে যদি সেটাকে না বাঁচাতে পারি, তাহলে ওই কিং লেয়ারের কথাতে যে বাবা মায়ের কষ্ট দেওয়ার জন্য সবচেয়ে যে জিনিসটা দায়ী সেটা হচ্ছে অকৃতজ্ঞ সন্তান। সরকারি প্রতিষ্ঠানগুলো যদি বেসরকারীকরণ হয়ে যায় তাহলে সংরক্ষণ তো নামে মাত্র থাকবে, সংরক্ষণ তো নামে মাত্র থাকবে। আপনার স্কুল কলেজ থাকবে সংরক্ষণ,
কিন্তু স্কুল কলেজ এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা ঢুকিয়েছে সেখানকার বেসরকারীকরণের ক্ষেত্র প্রস্তুত করেছে। আপনার ছেলে মেয়ে, আমাদের সম্প্রদায়ের ছেলে মেয়ে, তারা কি সরকারি জায়গায় পড়তে পারবে?